মেয়েটা সুন্দর না বল? শান আনমনেই বলল। চন্দ্রকন্যা দেখতে সুন্দরী হয়। সিনথিয়া খিলখিল করে হেসে উঠল, বলল, হাই হাই, দ্য গ্রেট ইনজামুল সাফায়াত সানের কি লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল? হুম। সিনথিয়ার কথায় ঘোর কাটল শানের। কি থেকে কি বলে ফেললো ভেবেই থতমত খেয়ে গেল সে। তবুও নিজেকে সামলে নিয়ে কপাল কুঁচকে আমতা আমতা করে উত্তর দিল, লাভ না ছাই, ফালতু কথা বলিস না সিন্তু। আর এখন আমাকে একদম চালাবি না, এই বলে দিচ্ছে। সিটে বসতে বসতে বলল শান। মুখের এসব বললেও মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেছে ততক্ষণে। শানের নিজের ওপরই রাগ হচ্ছে। কেন যে সিনথিয়ার কথায় মেয়েটাকে দেখতে গেল? শান মনে মনে নিজেই নিজেকে বলল, নো শান নো, এসব প্রেম প্রীতি কিচ্ছু না, একদম ওসব ভাবি না। নিজের মনে নিজেকেই কিছুক্ষণ শাসালো শান। তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল। কি যন্ত্রণা! মেয়েটার মুখ চোখের পাতায় ভেসে উঠেছে। সিনথিয়ার জন্যই এমন হচ্ছে ভেবে সাথে সাথে চোখ খুলে রাগী দৃষ্টিতে পাশে বসা সিটে দিকে তাকালো শান। কিন্তু এ কি, সিনথিয়া সিটে নেই। উকি ঝুঁকি মেরে দেখলো সিনথিয়া তার চন্দ্রকন্যার পাশে সিটে গিয়ে বসেছে। বাসে ৩-৪ জন না ওঠায় সিটগুলো ফাঁকা থেকে গেছে। মেয়েটার পাশের সিটের লোকটাও আসেনি, তাই সেই সিটটাও ফাঁকা পড়ে আছে। বিথি, প্রান্ত আর তিহান তাকালো সিনথিয়ার দিকে। কি সুন্দর গল্প শুরু করে দিয়েছে মেয়েটার সাথে। তিনজনই মেয়েটাকে এক পলক দেখলো। তিহান শানের দিকে তাকিয়ে বলল, মেয়েটি কি সিন্তুর পরিচিত? শান মুখ বাঁকিয়ে উত্তর দিল, আরে না, মেয়েটাকে দেখে ক্রাশ খাইছে সে। শানের কথায় তিনজনই হো হো করে হেসে উঠল। হে, আমি সিনথিয়া। তোমাকে আমার দারুণ লেগেছে। গল্প করবে আমার সাথে? রুমঝুম আগেই বুঝতে পেরেছে মেয়েটা বেশ কথা বলতে জানে। অবশ্য রুমঝুমও খুব একটা শান্ত মেয়ে নয়। পরিস্থিতির চাপে এমন শান্ত হয়ে আছে সে। রুমঝুম মুচকি হেসে বলল, করবো না কেন? তুমি গল্প শুরু করো। কান খাড়া করে রাখায় রুমঝুমের কণ্ঠ শানের কান অবধি পৌঁছে গেল। কি সুন্দর রিনরিনে কণ্ঠে কথা বলছে মেয়েটা। তাতে তার কি আজব তো! একটা মেয়ের কণ্ঠ শুনে এত খুশি হওয়ার তো কিছু নেই। শান নিজেই নিজেকে ধমকিয়ে কানে ইয়ারফোন গুঁজে নিল। শানের এসব কাজকর্ম প্রান্ত লক্ষ্য করলো। সে ভাবছে ছেলেটার মাথার তার ছিঁড়ল কখন। সিনথিয়া রুমঝুমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা, তোমার নাম কি? আসফিয়া জান্নাত রুমঝুম। ওয়াও, দারুণ নাম তো তোমার। আচ্ছা, তুমি চট্টগ্রামে কোথায় যাচ্ছ? রুমঝুম কোনো উত্তর দিতে পারল না। কি বলবে ও? মেয়েটা নিশ্চয়ই এরপর জিজ্ঞাসা করবে ও কেন যাচ্ছে, বাড়ি থাকছে না কেন। এসবের কি উত্তর দেবে ও? আজ নিজেকেই বড্ড অসহায় মনে হচ্ছে। তোমার মেয়ে আমাদের নাক কান কেটে পালিয়ে গেছে আর তুমি ওকে খোঁজার কোনো চেষ্টাই করছো না? ওকে খুঁজে এনে হাত পা কেটে ঘরে বসিয়ে না রাখা অবধি আমার শান্তি হচ্ছে না। তোমার দায়িত্বে রেখেই তো আমি ব্যবসার কাজটা দেখতে মন লাগিয়েছিলাম। তুমি তাড়াহুড়ো করে আমার অনুপস্থিতিতে ওকে জোর করে বিয়ে দিতে গিয়েছিলে, তো আবার ওই রকম একটা লোকের সাথে। এখানেও পালিয়ে গিয়ে ভুল কি করেছে? রাগে ফুঁসে উঠল তাহমিনা বেগম। চোখ গরম করে তাকিয়ে আছে রেজাউল তালুকদারের দিকে। মেয়ে পালানোর পর জরুরি তরফ করে এনেছে স্বামীকে। সে এসে পৌঁছেছে রাত 10টায়। এখন মেয়েকে খুঁজে শাস্তি দেবে তা না করে মেয়ের কাজে সায় দিচ্ছে। তাহমিনার রাগকে আরও কয়েক ডিগ্রি বাড়াতেই যেন তার সামনে দেখা দিল রুশান। রুশানকে দেখেই বাজখাই গলায় তাহমিনা বেগম বলে উঠল, এই ছেলের জন্যই ওই মেয়ে পালাতে পেরেছে। আমি খুব ভালো করেই জানি ওকে পালানোর জন্য এই হারামজাদা উস্কানি দিয়েছে। ইচ্ছে করছে এটাকে ধরে। আর কিছু বলতে পারলেন না তাহমিনা বেগম। রুশান আগুনে কেরোসিন ঢালার মতো করে প্রশ্ন করলো, কি ইচ্ছে করছে আম্মা? তাহমিনা তেড়ে যাচ্ছিল রুশানের দিকে। রেজুয়াল সাহেব তাকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এসব নিয়ে আর কোনো ঝামেলা করো না, তাও আমি দেখছি ব্যাপারটা। তাহমিনা বেগম স্বামীর দিকে এক পলক তাকিয়ে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। রুশানও নিজের রুমে চলে গেল।
রেজুল সাহেব সোফায় বসে পড়লেন। মেয়েটার জন্মের পর থেকেই ওর সাথে অন্যায় করে চলেছে তারা। একবার অন্তত মেয়েটাকে নিজের মতো বাঁচতে দেওয়া উচিত। রেজাউল সাহেব ধীর গতিতে বাড়ির থেকে বের হলো। মাথার ওপর বিতীক্ষ্ণ আকাশ, আকাশের মাঝ বরাবর উজ্জ্বল একটা তারা দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে রেজুল সাহেব বলল, আমাকে ক্ষমা করে দিও রেহনা, আমাকে ক্ষমা করে দিও রেহনুমা। আমাদের মেয়েটাকে আমি সুস্থ স্বাভাবিক সুন্দর একটা জীবন দিতে পারিনি। বাস চট্টগ্রামে এসে পৌঁছলো প্রায় ভোরের দিকে। ভোরের আলো তখনও ফোটেনি। একে একে সবাই নেমে পড়েছে বাস থেকে। বাস যেখানে থেমেছে সেখান থেকে কিছুটা দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে শানের বাবা পাঠানো ড্রাইভার। শান আগে ভাগে নেমে সবার ব্যাগ নিয়ে গাড়িতে তুলছে। বাকিরাও নেমে পড়েছে। শান ব্যাগ নেওয়ার ফাঁকে ফাঁকে আশেপাশে দেখছে তার চন্দ্রকন্যা নেমেছে কিনা, কিন্তু না, তা দেখা পাওয়া যাচ্ছে না। বাস থেকে সবাই শেষে সিনথিয়া নামছিল। নামার সময় দেখলো ড্রাইভার কেমন নলুপ দৃষ্টিতে বাসের পেছনের দিকে তাকিয়ে আছে। সিনথিয়া মাথা ঘুরিয়ে দেখলো রুমঝুম এখনও সিটে গায়ে নিয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা ওকে বলেছিল সে 2 রাত ঘুমায়নি, তাই ওকে ঘুমাতে দিয়ে সিনথিয়া উঠে এসেছিল। সিনথিয়া বাসের দরজা দাঁড়িয়েই জোরে রুমঝুম নাম ধরে ডেকে উঠল। ধরপড়িয়ে উঠল রুমঝুম। উঠে দেখলো পুরো বাস ফাঁকা। ড্রাইভার আর কন্ডাক্টর সবাই সিনথিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রুমঝুম সেই দিকে তোয়াক্কা না করেই বলল, আমরা কি চলে এসেছি? নেমে এসো। রুমঝুম ব্যাগ নিয়ে সিট থেকে বের হচ্ছিল, তখনই হেল্পার ছেলেটি সিনথিয়াকে বলল, আপা সরেন, আমি নামবো। সিনথিয়ার সামনে ছেলেটা দাঁড়ানো। অগত্যা সিনথিয়াকে নিচে নেমে দাঁড়াতে হলো। সাথে সাথেই সাই সাই করে চলে গেল বাসটি। বাসের ভেতর থেকে রিনরিনিয়ে চিকন কণ্ঠে হালকা চিৎকার ভেসে এলো, বাস থামান, আমি নামবো। সিনথিয়া কি করবে বুঝে উঠতে পারছে না। সে মেয়েটাকে বাঁচাতে পারল না। তখনই পেছন থেকে শানের কণ্ঠ ভেসে এলো। সিনথিয়া সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, ওই বাসের মধ্যে রুমঝুম রয়েছে শান। পশুগুলো ওকে নিয়ে গেছে রে, আমি বাঁচাতে পারিনি মেয়েটাকে। সিনথিয়ার হঠাৎই চিৎকার করে বলে ওঠা কথাগুলো শান প্রথমে বুঝতে পারল না। শান হতভম্বের মতো প্রশ্ন করলো, কে রুমঝুম? কোন মেয়েটা? কে নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে? সিনথিয়া অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছে, বিধায় কথা বলতে পারছে না। সে শুধু হাঁসফাঁস করছে আর আঙুল দিয়ে সেই দিকে বাস গেছে সেই দিকে ইশারা করছে। শান সিনথিয়ার অবস্থা বুঝতে পেরে ওর কাছে এসে বলল, রিল্যাক্স সিন্ধু, ঠিকমতো বল কি হয়েছে। ঠিকমতো না বললে আমি বুঝবো কিভাবে? সিনথিয়া আচমকাই কেঁদে দিল। একটু সময়ে মেয়েটার প্রতি ভীষণ টান জন্মে গেছে ওর। মেয়েটার জন্য অতিরিক্ত ভয় পেয়ে এমন উত্তেজিত হয়ে পড়েছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, বাসে যে মেয়েটাকে দেখিয়েছিলাম না তোকে, ওই মেয়েটাই রুমঝুম। ওকে ওই বাসের ড্রাইভার কন্ট্রাক্টর মিলে কোথায় নিয়ে গেল ওদিকে। আমি ওকে বাঁচাতে পারলাম না শান। কথাগুলো বলেই আবারও ডুকরে কেঁদে উঠল সিনথিয়া। সিনথিয়ার কথায় মস্তিষ্ক অবধি পৌঁছানো মাত্র স্তব্ধ হয়ে গেল শান। এই মেয়েটা রুমঝুম মানে তার চন্দ্রকন্যার নাম রুমঝুম? মেয়েটা বাসের মধ্যে একা? মুহূর্তেই সতর্ক হয়ে উঠল শান। 5 বন্ধুর মধ্যে বুদ্ধিতে শানই এগিয়ে। সে সব কিছুতেই ভেঙে পড়ে না, বরং মোকাবেলা করতে পছন্দ করে। শান কিছু একটা ভেবে বলল, আই থিঙ্ক আমি জানি ওরা মেয়েটাকে নিয়ে কোথায় যেতে পারে। সিনথিয়া হাত ধরে তড়িৎ গতিতে ছুটে গিয়ে গাড়িতে বসলো দুজন। বাকিরাও হুড়মুড় করে ঢুকে পড়ল। ওরা তিনজন ঘটনার কিছু বুঝতে পারছে না। সবটা ওদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। শান ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, চাচা আপনি বাড়ি যান, বাবাকে বলবেন আমার ফিরতে একটু দেরি হবে। বলে হাওয়ার বেগে গাড়ি চালানো শুরু করে দিল শান। প্রান্তকে বলল, কি হয়েছে রে, কিছু বুঝতেছিস? প্রান্ত ঠোঁট উল্টে ডানে বায়ে মাথা নাড়িয়ে না বোঝানোর অর্থাৎ সে কিছুই বুঝছে না। তিহানের দিকে তাকিয়ে প্রশ্ন করার আগে সে জবাব দিল, আমিও কিছু জানি না। তা বিতি সিনথিয়াকে প্রশ্ন করতে লাগলো। সিনথিয়া
ওদেরকে শর্টকাটে সবটা বলল। সাথে সাথে প্রান্ত চোখ মুখ লাল হয়ে উঠল। মনে পড়ল কিছু বিভৎস স্মৃতি। মুখ দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো। তার বাচ্চাগুলোরে হাতের নাগালে পাইলে জ্যান্ত দাফন কইরা ফেলাবো। বৃতির কানে প্রান্তের বিড়বিড় করে বলা কথা পুরোটাই পৌঁছেছে। মুহূর্তের মাঝেই বৃতির মনটাও বিষাদে ঢেকে গেল। এমন একটা ঘটনাও তো প্রান্তের জীবনটাও থমকে গিয়েছিল। প্রাণপ্রিয় ছোট্ট ব্রো। বিথি আরও কিছু ভাবার আগেই ব্রেক কষল শান। সামনে সেই বাসটা দাঁড়ানো। 5 জন গাড়ি থেকে নেমে দ্রুত পা চালালো সেই দিকে। বাসের দরজা খোলা। তিহান গাড়ির মধ্যে উকি মেরে বলল, ভেতরে কেউ নেই? সিনথিয়া এবার আশেপাশে নজর দিল। জায়গাটা জঙ্গল ধরনের। ভোরের আলো ফুটলো। এখানে বেশ অন্ধকার। একজনকে মেরে ফেলে রেখে গেলেও কেউ টের পাবে না। আশেপাশের মানুষের অস্তিত্ব নেই বললেই চলে। শান নিজের জায়গাতেই অনড় দাঁড়িয়ে আছে। কোথায় খুঁজবে এখন চন্দ্রকন্যাকে? হঠাৎই প্রান্ত চেঁচিয়ে বলল, শান, এইদিকে আয়। শানের আগেই দৌড়ে গেল সিনথিয়া। রুমঝুমের সাদা ওড়নাটা সেখানেই ফেলানো। সিনথিয়া সেটাকে হাতে তুলে নিয়ে শান বলল, ওরা এখানে আছে, আশেপাশে খোঁজ, কুইক। শান খুব চেপে চেপে পা ফেলছে। ওর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। হঠাৎ করেই ওর মনে হলো বাম সাইডের বাসঝাড়ের পেছন থেকে চাপা গোঙানোর আওয়াজ আসছে। প্রায় 20 হাত দূরে থাকা প্রান্তকে ইশারা ডাকলো শান। ড্রাইভার লোকটা রুমঝুমের পেটের ওপর বসে মুখ চেপে ধরে রেখেছে। হেল্পার ছেলেটা রুমঝুমের 2 পা ধরে রেখেছে। আর কন্ট্রাক্টর 2 হাত ধরে রেখেছে। আর কিছুক্ষণ গেলেই রুমঝুমের শ্বাসরোধ হয়ে মারা যাবে এমন উপক্রম হতেই হচ্ছে তার। ভয়ে রুমঝুমের অর্ধেক জীবন বেরিয়ে গেছে। 2 চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। আচমকাই 2 পাশ থেকে প্রান্ত আর শান এসে কন্ট্রাক্টর আর হেল্পার ছেলেটির মাথায় মোটা লাঠি দিয়ে আঘাত করলো। দুজনই রুমঝুমকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ড্রাইভার ওদের দেখে ভয়ে রুমঝুমকে ছেড়ে পালাতে গেল। দুজনই ধরে ফেললো তাকে। প্রান্ত ইচ্ছে মতো গালি দিচ্ছে আর কিল ঘুষি মারছে ড্রাইভার বেটাকে। শালা, মেয়ে দেখলেই পুরুষত্ব জেগে ওঠে। ঘরে বউ নেই তোর, নিজের মেয়ের বয়সী মেয়েদের পিছনে পড়িস। তোদের মতো নরপশুর জন্য কত পরিবার অকালে মরেছে জানিস? জানবি না তো জানবি কিভাবে? তাদের তো আত্মার মরণ হয় হাসি খুশির আর আনন্দের। এসবের মৃত্যু দেখা যায় না তো জানবি কিভাবে? প্রান্ত এসব বলছে আর নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মারছে ড্রাইভারকে। ড্রাইভার লোকটা প্রান্তের মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার আর বিন্দুমাত্র নড়ার শক্তি নেই। ততক্ষণে তিহান, বিথিয়া, সিনথিয়া অনেকগুলো দড়ি নিয়ে চলে এসেছে। সিনথিয়া রুমঝুমকে দেখে দৌড়ে গেল ওর কাছে। সাদা ওড়নাটা জড়িয়ে দিল রুমঝুমের গায়ে। রুমঝুম চুপচাপ বসে আছে। ওর চোখের পলকও পড়ছে না। জীবনে এত চড়াই উঠার বারবার ওকে কেন পার হতে হচ্ছে? সিনথিয়া রুমঝুমের ভাবনান্তর না দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। রুমঝুম তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। প্রান্ত শান্ত কণ্ঠে সিনথিয়া আর বিথিকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে নিয়ে যায় এখান থেকে। 3 জনই গাড়িতে বস গিয়ে, আমরা আসছি। বিথি আর সিনথিয়া বিনা বাক্য ব্যয়ে রুমঝুমকে উঠিয়ে নিয়ে গাড়ির দিকে চলে গেল। শান্ত দৃষ্টিতে দেখছে রুমঝুমের হেঁটে যাওয়া। অতিরিক্ত ভয়ে মেয়েটা চুপসে গেছে। কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ওর মধ্যে। ওরা 3 জন চোখের আড়াল হতে প্রান্ত আবারও লাথি মারল ড্রাইভারের মুখ বরাবর। এরপর 3 জনের সমস্ত শরীরের কাপড় চোপড় খুলে ফেলল। 3 জনের প্যান্ট দিয়ে 3 জনের মুখ বেঁধে দিল। ওদের দিকে তাকাতেও ঘেন্না লাগছে তিহান আর শানের। তবে প্রান্তের জন্য এগুলো করতেই হচ্ছে। প্রান্ত ওদের উচিত শাস্তি না দিয়ে এখান থেকে চুল পরিমাণও নড়বে না। কন্ট্রাক্টরের দেহটা টেনে নেওয়ার সময় শানের চোখ পড়ল একটা দুলের দিকে। এখানেই রুমঝুম পড়েছিল। শান দুলটা তুলে নিল। মুহূর্তেই শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। আজ ওরা খুঁজে না পেলে কি হতো তার চন্দ্রকন্যার? শান সজোরে লাথি মারল কন্ট্রাক্টর লোকটিকে। লোকটা কিছুটা কুকিয়ে উঠল, আবারও চুপ হয়ে গেল।
ওই লোক তিনটেকে একটা মোটা গাছের সাথে বিভস্ত্র করে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল প্রান্ত। তিহান আর শান তিনজনেরই মুখ আর পাও বাঁধা। তাদের মোবাইল সহ যাবতীয় সব কিছু ইট দিয়ে থেতলে মাটিতে পুঁতে ফেলল। সমস্ত কাজ শেষে তিনজনের গায়ে থুতু ছিটিয়ে দিল তিহান। কি জঘন্য লোকেরা, ছি। চলে যেতে যেতে প্রান্ত বলল, যদি কেউ বাঁচাতে আসে তো বাঁচিস, না হলে এখানে পৌঁছে মরিস, অমানুষগুলো। তিনজনই অসহায় দৃষ্টিতে তাকালো তাদের যাওয়ার দিকে। এই জঙ্গলে ওদের তিনজনকে বাঁচাতে কেউ আসবে না, সেটা তারা জানে। তবে কি তাদের পাপের মাসুল গোনার সময় হয়ে গেছে? পাপের ঘড়া ভরপুর হয়ে পূর্ণ হয়ে গেছে। পাপের ঘড়া বোধ হয় পূর্ণ হয়ে গেছে এবার। শান আর তিহান গাড়িতে বসে পড়ল। প্রান্ত গিয়ে বসলো বাসের ড্রাইভিং সিটে। রুমঝুমকে জড়িয়ে ধরে বসে আছে সিনথিয়া আর বিধি। শান এক নজর সেই দিকে তাকালো। ভয়ে মেয়েটার চোখ মুখ শুকিয়ে আছে।